দেবগুরু বৃহস্পতি 14ই জুন নক্ষত্র পরিবর্তন করছে। এর আগে মৃগশিরা নক্ষত্রে ছিল, এবার 14ই জুন দেবগুরু প্রবেশ করবে হচ্ছে আদ্রা নক্ষত্রে। আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র এবং এই নক্ষত্রে আগস্ট মাসের 12 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করবে, তখন প্রবেশ করবে আবার নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। তো আদ্রা নক্ষত্রে থাকাকালীন দেবগুরু বৃহস্পতি কী রকম প্রভাব দিবে ধনু রাশির উপর, এই বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরব। ধনুরাশি কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময় করবে, এই সমস্ত কিছুই তুলে ধরব। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধনুরাশির বর্তমানে শনির ঢাইয়া চলছে, তো এই অবস্থায় বহু ভিডিও আমাদের চ্যানেলে পাবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, জ্যোতিষী সংক্রান্ত বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেন, আশা করি তারা বিশেষভাবে উপকার হবেন। এবং তার সাথে বলবো, এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে নয়, এবং এটা চন্দ্র রাশির উপরই আলোচনা করা হচ্ছে। তো চন্দ্র রাশি অনুসারেই এর ফলাফলটা দেখবেন। ধনুরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি রাশির অধিপতি এবং সপ্তম ঘরে অবস্থান করছে মিথুন রাশিতে। মিথুন রাশিতে এর আগে মৃগশিরা নক্ষত্রে ছিল, এবার চলে আসলো আদ্রা নক্ষত্রে। তো রাশির অধিপতি যেরকম ধনুরাশি, ধনুরাশিটা তার মূল ত্রিকোণ রাশি দেবগুরু বৃহস্পতির, এবং সাধারণ রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশিটা হচ্ছে চতুর্থ ঘর, সুখের ঘরের অধিপতি, অর্থাৎ কেন্দ্রের যে 4টি ঘর, এই 4টি ঘরই দেবগুরু বৃহস্পতি এবং বুধের আন্ডারে। এবার দেবগুরু বৃহস্পতি বুধের রাশিতে অবস্থান করছে। বুধ হচ্ছে কি এই ধনুরাশির ক্ষেত্রে সপ্তম ঘর এবং কর্মের ঘরের অধিপতি। তো এখন এই যে আদ্রা নক্ষত্র থাকাকালীন এখন দেখতে হবে যে বুধের সাথে কোনো রকম তৎকালীন সম্পর্ক উঠে এসছে কিনা, তাহলে এই অবস্থাতেও এই আদ্রা নক্ষত্রে যথেষ্ট ভালো ফল দিবে। তো শনি যেহেতু চতুর্থ ঘরে অবস্থান করছে এবং ঢাইয়া চলছে, এবং দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতে অবস্থান করছে, এখান থেকেও একটা বুধের সাথে সম্পর্ক উঠে আসছে। এবং তার সাথে বুধ যে মুহূর্তে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে, সেই মুহূর্তে আবার বুধও কিন্তু এই দেবগুরু বৃহস্পতির সাথেই অবস্থান করছে। এবং পরবর্তী সময়ে দেবগুরু বৃহস্পতির উচ্চ রাশি কর্কট রাশিতে বুধ অবস্থান করবে, তারপর ভাগ্যের ঘরে অবস্থান করবে, তারপরে আবার নিজের ঘরে অবস্থান করবে। তো বুধের এই পরিবর্তনেও আবার এই সময় এই ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজযোগও তৈরি হচ্ছে। তো যাই হোক, বুধের সাথে একটা সম্পর্ক, তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে এসছে। এবার আদ্রা নক্ষত্র অবস্থান করছে, রাহু তৃতীয় ঘরে অবস্থান করছে, যেটা হচ্ছে কুম্ভ রাশি। এবার দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি পড়ছে লাভের ঘরে, যেটা হচ্ছে তুলা রাশি, এবং সপ্তম দৃষ্টি দিয়ে নিজের ঘরকেই দেখছে। তো গ্রহ যখন নিজের ঘরকে দেখে তখন তার কী হয়, তার ফলে বৃদ্ধি করে। এবং এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিটা পড়ছে, এইখানটাতে কী হবে, যে যেটা কেন্দ্রাধিপতির দোষ, সেই দোষটা তো কেটে যাচ্ছে, এবং তার সাথে নিজের রাশিকে দেখা মানে বিশাল ব্যাপার। এবং দেবগুরু বৃহস্পতির যে নবম দৃষ্টি, সেই দৃষ্টিটা আবার রাহুর উপর পড়ছে, তাহলে রাহু কিন্তু আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে। তাহলে কি হচ্ছে, যে দেবগুরু বৃহস্পতি রাহুর নক্ষত্রে অবস্থান করে রাহুকেই দেখছে, আবার রাহু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করেছে, আর নবম পঞ্চম যোগ রাহুর সাথে দেবগুরু বৃহস্পতির এই সময় তৈরি হয়েছে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি ধর্মের কারক, শিক্ষার কারক, ঈশ্বরীয় শক্তির কারক, পরোপকারিতা, মায়া মমতা, আত্মবিশ্লেষণকারী, দার্শনিক চিন্তাধারা, ধনসম্পত্তির কারক। তো দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান, নিজের রাশির উপর দৃষ্টি দিচ্ছে, এটাও তো সবথেকে বড় পাওয়া এখন ধনুরাশির। অপরদিকে আবার আদ্রা নক্ষত্র অবস্থান। আদ্রা নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সিম্বল হচ্ছে চোখের জল। চোখের জল এটাই কিন্তু সিম্বল আদ্রা নক্ষত্রের। আর চোখের জলে যে ড্রপটা, সেটাকে হীরার সাথে তুলনা করা হয়েছে। তো চোখের জল আবেগের প্রতীক, আর এই নক্ষত্র হচ্ছে ষষ্ঠতম নক্ষত্র আমাদের নক্ষত্রমণ্ডলীর। এটা এই মিথুন রাশিতে 6.40 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত বিস্তার হয়। দেবতা হচ্ছে রুদ্র, শিবের এক উগ্র রূপ, ধ্বংসাত্মক রূপ এবং পরিবর্তনশীল রূপ। মেন এলিমেন্ট হচ্ছে কি জল, পরিবর্তনশীল ও রূপান্তরের শক্তি বহন করে এই নক্ষত্র। জনি হচ্ছে কি কুকুরের জনি পেয়েছে। তো এই আদ্রা নক্ষত্রের জাতিকারা কিন্তু খুবই বিশ্বস্ত হয়, এবং গুণ হয়ে গেছে কি তামসিক গুণ। তো এর মেন মাইনাস দিক এটাও তামসিক গুণ।
যে নেশা ভাঙ থেকে কিন্তু দূরে থাকতে হবে আদ্রা নক্ষত্র, তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যায়। বিশ্লেষণাত্মক, অনুসন্ধানকারী, আবেগপ্রবণ, আত্মবিশ্বাসী হয় প্রচণ্ড, পরিবর্তন পছন্দ করে, নতুন কিছু শেখার প্রবল ইচ্ছা আগ্রহ কিন্তু থাকে আদ্রা নক্ষত্রে। আদ্রা নক্ষত্র হচ্ছে কি রুদ্রের সাথে যুক্ত হয়, মানে এটি ধ্বংসের মধ্য দিয়ে একটা নতুন যুগের সূচনার প্রতীক। এই আদ্রা নক্ষত্র গবেষণা, প্রযুক্তি, মনোবিজ্ঞান, গোয়েন্দাগিরির কাজ, সাংবাদিকতা, চিকিৎসা শাস্ত্র এই সমস্ত দিকে প্রচণ্ড উন্নতি করে। যারা গবেষণা, গভীর বিদ্যা অর্জন করছেন যে কোনো বিষয়ের উপর, তারা এই আদ্রা নক্ষত্রে তারা বিশেষভাবে সফল হয় জীবনে। এরা যদি নিজেদের জীবনে কোনো রকম একটা ভুল করে তো সেই ভুলটাকে আবার সংশোধন করার চেষ্টা করে। কারণ কি, একটা গবেষণা খোঁজের মধ্যে থাকে, তো কোনো সময় খোঁজ ওই অধুরা হয়ে কিন্তু হয় না। পরিবর্তন অবশ্যই প্রয়োজন, পরিবর্তন তো হয়ই, মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়, পরিবর্তন না হলে তো নতুন কিছু সৃজন হয় না। তো যার জন্য এরা যদি জীবনে কোনো ভুল করে তো সেই ভুলটাকে সংশোধন করে, এবং যদি এরা একাত্ম থাকে, তো একাত্ম থাকলেও সেই গভীর সত্যটাকে মানে খুঁজে বের করার চেষ্টা করে। এদের অসুখ বিসুখ বলতে অনিদ্রা, মাইগ্রেন, রক্তচাপ এই সমস্ত জিনিস কিন্তু এদের মধ্যে খুব বেশি হয় এই আদ্রা নক্ষত্র। তো যাই হোক, চোখের জল এরই চিহ্ন এটা জ্যোতিষশাস্ত্র মতে। চোখের জল তো দুঃখেও বেরোয় আবার আনন্দেও বেরোয়, আর চোখের জলের যে ড্রপটা সেটা তো হীরা, হীরা তো কয়লার খনিতেই থাকে। তো হীরা তো আর এক চান্সে বেরোয় না, খুঁজতে খুঁজতে মানে খুঁড়তে খুঁড়তে পরিবর্তন হতে হতে তারপরে কিন্তু হীরার সে সফলতাটা পাওয়া যায়। তো এই জিনিসটাই কিন্তু বুঝাচ্ছে এই আদ্রা নক্ষত্র একটা খোঁজ প্রকৃতির নক্ষত্র, গবেষণা, তারপরে কিন্তু সাকসেস। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রথম জীবনে খুব কষ্ট হয়, এবং পরবর্তী জীবনটা যদি লেন্থ যদি বুঝে নেয় তাহলে কিন্তু জীবনে সাকসেস পায় এরা। শিক্ষার দিক থেকে চরম জায়গায় পৌঁছায়, একটা খোঁজ প্রকৃতি এদের মধ্যে থাকে। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করছে, রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, এবং অবস্থান করছে সপ্তম ঘরে মিথুন রাশিতে। তাহলে কি হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির জ্ঞান আর আদ্রা নক্ষত্রের অ্যাম্বিশন, রাহু তো অ্যাম্বিশন দিবে, নতুন নতুন খোঁজ এই সমস্ত জিনিস দিবে, গবেষণা জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবে। আর বুধের কী হবে, ম্যানেজমেন্ট, স্মরণশক্তি, তারপরে যুক্তি, এই জিনিসগুলো বেশি চলে আসবে। তাহলে এর মিশ্রণে যথেষ্ট একটা ভালো প্রভাব পেতে যাচ্ছে ধনুরাশি এই সময়কালে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, তো জ্ঞান বৃদ্ধি হয়ে যাবে, আরও খোঁজ জিনিসটা বিশেষ করে লক্ষণীয় হবে। তো ধনুরাশির ক্ষেত্রে যারা ছাত্রছাত্রী তাদের জন্য এই সময়কাল বিশেষ ভালো হতে যাচ্ছে। যারা বিশেষ করে পড়াশোনার লাইনে রয়েছেন, কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন, গবেষণা করছেন, যারা কোনো সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছেন, মেডিকেলে পড়াশোনা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। যারা মনোবিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র, গোয়েন্দা, গবেষণা, প্রযুক্তি এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো। এবার রাহু অবস্থান করছে কোথায়, তৃতীয় ঘরে অবস্থান করছে। তৃতীয় ঘরটা কিসের ঘর, যোগাযোগের ঘর, সামাজিক পরিচিতির ঘর, এবং ডকুমেন্টেন্সি, কাগজপত্রের ঘর, তার সাথে ছোট ভাই বোনদের ঘর। এই তৃতীয় ঘর থেকে অনেক কিছু দেখা হয়, অনেক কিছু আসবাবপত্র দেখা হয়, রোগ অসুখ বিসুখের সূচনা এই ঘর থেকে দেখা হয়। এই ঘর থেকে আবার বৈবাহিক সম্বন্ধ ভাঙার ঘর, মানে বিয়ের সম্পর্ক যে ভেঙে যায়, ভেস্তে যায়, এটাও কিন্তু এই ঘর থেকেই দেখা হয়। তো সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান। সপ্তম ঘরটা হচ্ছে কি, ব্যবসার ঘর, সপ্তম ঘরটা পার্টনারশিপের ঘর, সপ্তম ঘরটা আমাদের দাম্পত্য জীবনের ঘর। তো রাহু এই তৃতীয় ঘরে অবস্থান করছে যোগাযোগ। তাহলে কি হবে, যে বিদেশে যাওয়ার যোগাযোগ এই জিনিসগুলো হবে, বা বাইরে কোনো বন্ধু, সেই বন্ধুর সাথে নতুন একটা কোনো বন্ধুর সাথে যোগাযোগ, বা এই সময়কালে এমন একটা সম্বন্ধ চলে আসলো বৈবাহিক জীবনের, যে কোনো ধনুরাশির জাতক জাতিকাদের বিবাহের সম্পর্ক চলে আসলো বিদেশ থেকে, বা বিদেশেই কোনো যারা বিদেশে গেছেন তারা বৈবাহিক জীবনে আবদ্ধ হয়ে গেলেন, এই সম্বন্ধও কিন্তু উঠে আসার প্রবল সম্ভাবনা থাকছে ধনুরাশির ক্ষেত্রে। তবে আদ্রা নক্ষত্রের দাম্পত্য জীবনটা ভালো হয় না, কিন্তু দেবগুরু বৃহস্পতি যেহেতু আদ্রা নক্ষত্রে অবস্থান করছে, গুরু আদ্রা নক্ষত্রে অবস্থান করছে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে, এবং আদ্রা নক্ষত্রের অধিপতির উপর দৃষ্টি দিচ্ছে, এবং আদ্রা নক্ষত্রের অধিপতি রাহু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে। তাহলে এই জায়গাটাতে কী হবে, যে বৈবাহিক সম্বন্ধটা যেটা বিগত দিনে কারোর হয়তো খারাপ ছিল, সেই জায়গাটাও যথেষ্ট ভালো হবে। তবে যেহেতু একটা পরিবর্তন জিনিসটা উঠে আসছে, যার জন্য এই সময়কালে ধনুরাশি যারা ব্যবসা বাণিজ্য করছেন, কোনো পার্টনারশিপে বা অংশীদারিত্ব, কোনো একটা চুক্তি,
এরকম যদি হওয়ার মানে সম্ভাবনা থাকবে, কারণ যোগাযোগ জিনিসটা কিন্তু ব্যাপক হবে এবং ডকুমেন্টেন্সির কাজ হবে। তো ব্যবসা বাণিজ্যে যদি চুক্তি করার মানে একটা কোনো প্রয়োজন থাকে তাহলে সতর্কভাবেই চুক্তি করতে হবে এবং দেখে শুনে কাগজপত্র মেনটেন করেই কিন্তু চুক্তি করতে হবে। কারণ আমি আগেই বললাম যে আদ্রা নক্ষত্র কি পরিবর্তন, নিরন্তর পরিবর্তন, এই জিনিসগুলো কিন্তু উঠে আসে। আজকে ভালো লাগলো, পার্টনার সাথে আমি পার্টনারশিপে ডিট করে নিলাম, পরবর্তীতে সেই জায়গাটা খুব খারাপ হয়ে গেল, একটা নোংরা পরিবেশ তৈরি হয়ে গেল। অতএব এদিক থেকেও কিন্তু সাবধান। এবং দাম্পত্য জীবনেও কিন্তু সেই জিনিসটাই, দাম্পত্য জীবনে ধৈর্য ধরে যারা অশান্তিকরণের মধ্যে রয়েছে তারা ধৈর্য ধরে খোলামেলা আলোচনা প্রয়োজন রয়েছে, তাহলে কিন্তু যথেষ্ট ভালো হবে। এক কথায় ধনুরাশির জাতক জাতিকারা এমনিতেই শিক্ষিত হয়, এই সমস্ত জাতক জাতিকারা আবার ধর্মপ্রবণ হয়, উচ্চ চিন্তাশীল হয়, দার্শনিক হয়, মুক্ত মানে স্বাধীন চেতনা হয়, ভ্রমণপ্রিয় হয়, নিজেদের মধ্যে নৈতিকতাটা যথেষ্ট বজিয়ে রাখে এবং গুরুজনদের সম্মানের জিনিসটাও কিন্তু যথেষ্ট বজিয়ে রাখে এই ধনুরাশি। সপ্তম ঘরে জুতি পড়ছে, এই সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান, লাভের ঘরে দৃষ্টি থাকছে, তাহলে এই সময়কালে কিন্তু ভালো চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে ব্যবসা বাণিজ্যে, যেখান থেকে আগামী দিনে প্রচণ্ড লাভের একটা সংকেত চলে আসছে। কারণ দেবগুরু বৃহস্পতি যে ঘরটাতে অবস্থান করছে এবং রাহু যে ঘরটাতে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির এই যে দৃষ্টিগুলো পড়ছে, সব যেটা হচ্ছে তুলা রাশিতে যে দৃষ্টিটা পড়ছে সেটা হচ্ছে কি একাদশ ঘর, এবং তৃতীয় ঘরে যে দৃষ্টিটা পড়ছে যেটা হচ্ছে কুম্ভ রাশি, যেখানে রাহু অবস্থান করছে, এই যে ত্রিকোণটা তৈরি হচ্ছে এটা কিন্তু কাম ত্রিকোণ। তাহলে রাহু কিন্তু মনের ইচ্ছাগুলোকে যথেষ্ট, ইচ্ছা আকাঙ্ক্ষাগুলোকে যথেষ্ট জাগিয়ে তুলবে এবং দেবগুরু বৃহস্পতি এই কাম ত্রিকোণে অবস্থান করেই রাশির উপর দৃষ্টি দিচ্ছে। তাহলে এইখানটাতে কী হবে, যে মনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো যতটা তীব্র হবে সেটাও কিন্তু সাকসেস হওয়ার প্রবল সম্ভাবনা এই সময় ধনুরাশির ক্ষেত্রে থাকছে। অর্থাৎ মনের ইচ্ছা বাসনা এগুলো কিন্তু সাকসেস হতে যাচ্ছে, যার জন্য আমি বললাম যারা গবেষণার ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, সাকসেস হওয়ার প্রবল সম্ভাবনা এই সময় থাকছে। এবং যে কোনো কাজকর্মে যেটা কাগজপত্রের কাজ হচ্ছিল না বিগত দিনে, সেই কাগজপত্রের কাজগুলো, ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে ধনুরাশির ক্ষেত্রে। যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছে, যারা সেলসের কাজে যুক্ত রয়েছে, যারা কথাবাচক হিসাবে কাজ করছে তাদের জন্য যথেষ্ট ভালো। যারা অনলাইনের কাজগুলো করছেন, ইলেকট্রিকের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা সোনা, পিতল, তামা, কাঁসা, ব্রোঞ্জ এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা ইলেকট্রনিক্সের কাজের সাথে যুক্ত রয়েছেন বা ইলেকট্রনিক সরঞ্জামের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, এই ব্যবসা ক্ষেত্রে নতুন সুযোগের সন্ধান এই সময় আসতে পারে, যে কোনো একটা ভালো সুযোগ, ভালো অপরচুনিটি চলে আসলো জীবনে এই ধনুরাশির ক্ষেত্রে। যারা অবিবাহিত তাদের বিবাহ সম্বন্ধ আসা চালু হবে। যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়। এবং এই সময় ধনুরাশির জাতক জাতিকারা খুব আশাবাদী হবে জীবনে, আশাবাদী হবে, যুক্তিবাদী হবে, যুক্তি জিনিসটাও থাকবে জীবনে। বোঝার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা যুক্তির মাধ্যমে সেই জিনিসটাকে পূরণ করবে। খুব ভালো একটা অবস্থান হতে যাচ্ছে আদ্রা নক্ষত্রে। দেবগুরু বৃহস্পতির এই অবস্থান উচ্চ জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জনের আকাঙ্ক্ষাটাকে প্রচণ্ড জাগিয়ে তুলবে ছাত্রছাত্রীদের মধ্যে, কিংবা যে কোনো দিক থেকে, যে কোনো বিষয়ের উপর যেই কাজেই লিপ্ত থাকুক বা যে কাজই করুক, সেই কাজের দিক থেকে একটা গভীর জ্ঞান বা অভিজ্ঞতা এই জিনিসটা অর্জনের জন্য কিন্তু আকাঙ্ক্ষিত হয়ে যাবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম ধনুরাশির সম্পর্কে। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। গুরুর পজিশন যথেষ্ট ভালো, রাশির উপর দৃষ্টি দিচ্ছে। যারা গুরুর দীক্ষা নিয়েছেন তারা গুরুর সান্নিধ্যে থাকবেন। এছাড়া মন্দিরে পূজারীদের 5 রকম ফল দক্ষিণা দিয়ে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন এবং পশমের আসন দান করবেন। পশমের আসন দান, কারণ রাহুর বিপরীতে কেতু অবস্থান করে, আর রাহুকে ব্যালেন্স করার ক্ষমতা একমাত্র কেতু রাখে। তো কেতুকে ঠিক করতে গেলে ওই আসনের কথা বললাম, আসন দান করবেন, যাতে মন্দিরের পূজারীকে আসন দান করবেন এবং রিকোয়েস্ট করবেন সেই আসনে বসেই যেন পূজা করে। এছাড়া যারা দুস্থ মানুষ তাদেরকে শিক্ষার জিনিস দান করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন প্রত্যেক দিন, এই সমস্ত করবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। তো যাই হোক, যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।